প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গত কয়েকদিন ধরে বিএনপির বিরুদ্ধে একটি কথা আলোচিত হচ্ছিল যে বিএনপি এনসিসি বা জাতীয় সাংবিধানিক পরিষদ বা কাউন্সিল, এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বিএনপি চাচ্ছে না। সংবিধান প্রস্তাবনায় যেসব সুপারিশমালা পেশ করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেখানে এই দাবিটি জোরালোভাবে এসেছিল যে এনসিসি বা জাতীয় সাংবিধানিক পরিষদ প্রতিষ্ঠা করতে হবে। আর এই আলোচনাটি বা এই দফাটি, এই সুপারিশটি প্রায় সবাই পছন্দ করেছিল। সব রাজনৈতিক দল এখানে একমত যে এনসিসি যদি হয় তাহলে দেশের জন্য ভালো হবে আগামী দিনগুলোতে। আর এনসিসির কাজ হলো আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়া, যেমন প্রধান বিচারপতি, দুদক চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার বৃন্দ। এই পোস্টগুলো সাংবিধানিক পোস্ট, আর এই পোস্টগুলোতে যাতে নিরপেক্ষ, নির্দলীয় এবং যোগ্য লোকেরা নিয়োগ পান, এই বিষয়টি দেখভাল করবে এনসিসি, জাতীয় নাগরিক পরিষদ। কিন্তু বিএনপি রাজি হলো না। বিএনপির এতে বেশ যথেষ্ট ঝামেলা হলো। তারা কোনো অবস্থায় এটি মানবে না। তারা ভাবছে যে এটি হলে তাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না, তারা এই পোস্টগুলোতে নিজের ক্ষমতা বলে নিজের ইচ্ছে মতো লোক নিয়োগ দিতে পারবে না। আর দেশের মানুষ কিন্তু তাদের ওই ইচ্ছেকে খুব একটা মূল্যায়ন করতে চায়নি বা চাচ্ছে না। কারণ দেশের মানুষ চাচ্ছে, ভোটাররা চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ, নির্দলীয় এবং যোগ্য লোকেরা নির্বাচিত হন। তাতে দীর্ঘমেয়াদে দেশের জন্য ভালো। দলীয় আজ্ঞাবহ হয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু বিএনপি চাইছিল না। বিএনপি তাদের ক্ষমতার বিষয়টি এখানে ভেবেছে যে তারা ইচ্ছে মতো নিয়োগ দিতে পারবে। আর অতীতে আমরা দেখেছি রাজনৈতিক সরকারগুলো, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, সব সরকার তার ইচ্ছে মতোই তারা নিয়োগ দিয়েছে এই পোস্টগুলোতে, এবং নিয়োগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা ভালো নিয়োগ হয়নি। পক্ষপাত দুষ্ট হয়েছে, অযোগ্য লোকেরা সেখানে গিয়েছে, দুর্নীতিপরায়ণ লোকেরা সেখানে পদায়ন হয়েছে, দুর্নীতিপরায়ণদের আমরা দেখেছি। তো তাই সংবিধান সংস্কার কমিশন একটি চমৎকার বিষয় নিয়ে এসেছিল, এবং এটি আছে পৃথিবীর অনেক দেশে, এরকম না যে বাংলাদেশে এটি নতুন। বাট বিএনপির আইডিয়াটি ভালো লাগলো না, আর বিএনপির এটির বিরোধিতা করলো। এবং বিএনপি এইটিকে এটিকে একটি কন্ডিশন হিসেবে নিয়ে নিল যে এই এনসিসি কথা আনা যাবে না, এই আলোচনা আনা যাবে না, জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি হবে না। তাহলে আমরা প্রধানমন্ত্রীর যে 2 মেয়াদ আছে, যে একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার লাইফ টাইমে, তাহলে আমরা ওইটা সমর্থন করব যদি সংস্কার কমিশন এই এনসিসির বিষয়টি বা এই শর্তটি শিথিল করে। তো আমরা কিন্তু বুঝতে পারিনি কখনোই যে বিএনপি কেন চায়নি এনসিসি। তবে গভীর বিশ্লেষণে যেটা বেরিয়ে আসে সেটা হলো বিএনপি ইচ্ছে মতো সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিতে চায়। আগের মতো, আগে যেরকম দিয়েছে, স্বচ্ছতা ছিল না, কারোই ছিল না, না আওয়ামী লীগের ছিল না বিএনপির ছিল। দলীয় স্বার্থ সেখানে রক্ষিত হয়েছিল, রক্ষা করবার চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টাও যদিও ব্যর্থ চেষ্টা হয়েছে বারবারই, কারণ সরকারগুলো ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতে পারেনি, কারণ জনগণ তাদের চায়নি। 1991-তে প্রথম যে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার, সেই নির্বাচনটি বলা হয় নির্বাচনটিকে বাংলাদেশে সবচেয়ে নিরপেক্ষ একটি নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল 1991-তে, সরি ভুল হয়ে যাচ্ছে বারবার। দ্বিতীয় দফায় তারা আসতে পারেনি, কারণ তাদের কাজ লোকেরা পছন্দ করেনি। পছন্দ করলে তো তারা থেকেই যেতে পারতো, আমরা তাদের রেখেই দিতাম। হয়নি সেটি, কারণ তারা ইচ্ছে মতো কাজ করেছে, ইচ্ছে মতো নিয়োগ দিয়েছে সব পোস্টে, এবং সব সিদ্ধান্ত দলীয়ভাবে হয়েছে। রাষ্ট্র স্বার্থ, জনগণের স্বার্থ সেখানে উপেক্ষিত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। না হলে তাদের বিদায় নিতে হতো না। তারা কিন্তু বিদায় নিয়েছে, কারণ দেশের মানুষ তাদের উপর বিরক্ত হয়েছিল। তারা আওয়ামী লীগকে ফিরিয়ে এনেছিল 1996 নির্বাচনে। তো সেই নির্বাচনটি যে খুব খারাপ ছিল তা না, ভালোই ছিল নির্বাচনটি। তো সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, কারণ আমরা জনগণ ভাবলাম বিএনপি আমাদের ইচ্ছে পূরণ করতে পারেনি, তাদের খেয়াল খুশি মতো কাজ করেছে, আমরা আবার আওয়ামী লীগকে দেখবো। আমরা আবার দেখলাম আওয়ামী লীগ বিএনপির চাইতেও খারাপ অবস্থায় চলে গেল। তারা তাদের আরও স্বেচ্ছাচারিতা এখনো একতন্ত্র প্রতিষ্ঠা করলো। আমরা বিরক্ত হয়ে আবার তাদের ছুঁড়ে ফেলে দিলাম। তারা দ্বিতীয় দফায় আসতে পারলো না। আবার 2001-এ বিএনপি চলে আসলো, কারণ আমাদের কোনো অপশন ছিল না। আমাদের হয় আলু না হলে পটল, দুটোর একটিকে বাছাই করতে হয়েছে। আর কারণ হলো
তারা স্বেচ্ছাচারী, তাদের আচরণে, তাদের কথায়, তাদের বিহেভিয়ারে, তাদের প্র্যাকটিসে তারা স্বেচ্ছাচারী। দলগুলোর কোনোটিতে গণতন্ত্র নেই। এখন এই আলাপটি একটু অপ্রাসঙ্গিক মনে হবে, আমি যেই বিষয় নিয়ে কথা বলছিলাম বা ভিডিও করতে চাচ্ছি এর সঙ্গে অপ্রাসঙ্গিক হবে, বাট আসলে এসে যায় আলাপগুলো। তো যাবো না ওদিকে, এখন মূল আলোচনায় ফিরে আসি। তো সরকারগুলো জনকল্যাণমুখী, গণমুখী, দেশের কাজে আসবে, সত্যিকার অর্থে গণতন্ত্রায়নের পক্ষে সহায়ক হবে, এই বিষয়গুলোতে তারা খুব বেশি রাজি হতে চান না রাজনীতিবিদেরা, রাজনৈতিক দলগুলো। তো যেটি বলছিলাম, সাংবিধানিক প্রতিষ্ঠান করতে রাজি হচ্ছিল না বিএনপি। তো এই আলাপটি আপাতত ধামাচাপা পড়ে গিয়েছে, কারণ বিএনপি সেই 10 বছরের বেশি তারা প্রধানমন্ত্রী থাকবে না ওই কথা বলেছে। সো এইটি এখন বিবেচনায় আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কথা হচ্ছে না, যদিও সেটা আমাদের জন্য খুবই ভালো ছিল, দেশের জন্য, মানুষের জন্য ভালো ছিল। আচ্ছা, এখন আবার একটি মজার ব্যাপার ঘটেছে। দুদক সংস্কার কমিশন কাজ করছে দুদকের সংস্কার নিয়ে। তো সেখানে তারা কিছু সুপারিশ করেছে সংস্কার কমিশন। সুপারিশগুলোর মধ্যে একটি আয়কর আইন আছে বাংলাদেশে 2023-309, আয়কর আইন 2023 ধারা 309। তো সেই আইনটি হলো, দুদক যদি কারো বিরুদ্ধে কোনো তদন্ত চলমান রাখে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, তো তাদের তদন্তের স্বার্থে তাদের অনেক সময় এনবিআর থেকে, জাতীয় রাজস্ব বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর, ওটার থেকে তাদের কিছু তথ্য দরকার হয়। কারো ট্যাক্স রিটার্নস দরকার হতে পারে, কারো কোনো একটা ডকুমেন্টস দরকার হতে পারে, যেটি এনবিআর কাছে আছে। তো 2023 আয়কর আইনের 309 ধারা দুদককে প্রিভেন্ট করে, সরাসরি দুদক এনবিআর কাছে সেই কাগজগুলো চাইতে পারে না, চাইলেও পেতে পারে না, তারা দেবে না। সে আইন করে দুদকের হাত পা বেঁধে রাখা হয়েছে, যে এনবিআরের যে দুদক চাইলেও দেওয়া যাবে না সেগুলো, কারণ সেগুলো গোপনীয়। তো এখন এই দুদক সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে, একটি সুপারিশ মালার যতগুলো সুপারিশ তারা করেছে দুদক সংস্কারের জন্য। এর মধ্যে 29 নম্বর সুপারিশটি হলো যে সেই বিধিটি শিথিল করতে হবে, সেই ধারাটি শিথিল করতে হবে। দুদক চাহিবা মাত্র এনবিআর থেকে যে কোনো লোকের বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করবার স্বার্থে কিছু ডকুমেন্টস, ট্যাক্স রিটার্নস, হিসাব বিবরণী, এরকম যে কোনো কিছু তারা যাতে পেতে পারে বিনা বাধায়, কোনো রকমের দীর্ঘ শত্রুতা ছাড়া। 29 নম্বর সুপারিশ। তো বিএনপি বেঁকে বসেছে, বিএনপি রাজি না। এই সুপারিশটি পাওয়ার জন্য এখনো পেতে পারে, এই তথ্যগুলো এখনো পেতে পারে দুদক, তবে আদালতের আদেশ নিয়ে আদালতে মামলা করতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে আমাদেরকে একটা অনুমতি দিন, আমরা দুদকের কাছে সেটা সাবমিট করি, এনবিআর কাছে সাবমিট করে আমরা এগুলো পাই, এই তথ্যগুলো অমুক সম্পর্কে, এর বিরুদ্ধে মামলা আছে, দুর্নীতির মামলা, তদন্তের স্বার্থে আমাদের এগুলো দরকার। আদালত হয়ে ভায়া কোর্ট এই অনুমতিটি পেতে হবে, তবেই তারা পাবে সেই ডকুমেন্টসগুলো বা তথ্যগুলো। তো এইবারের এই 29 নম্বর সুপারিশে বলা হয়েছে সেই বিধিটি, অর্থাৎ আদালতের অনুমতি নেবার যে রিকোয়ারমেন্ট, সেটি উঠিয়ে নিতে হবে, 29 নম্বর সুপারিশ। তো বিএনপি এটিতে আপত্তি করছে। তো বিএনপি বলছে যে না, এটা করা যাবে না, এখন যেরকম আছে এরকমই থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি দুদক তদন্ত করে, দুর্নীতি বিরোধী কোনো অভিযান চালায় এবং তদন্ত দরকার হয়, চলমান থাকে, তাহলে তাদের যদি কোনো তথ্য পেতে হয় এনবিআর থেকে, আদালত হয়ে সেই তথ্য পেতে হবে, শর্টকাট করা যাবে না, সরাসরি চাওয়া যাবে না, পাওয়া যাবে না। তো এই বিষয়ে গত 5 তারিখে বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তারা পরিষ্কার বলেছে যে না, আমরা এই 29 সুপারিশের বিরুদ্ধে, আমরা এটি চাচ্ছি না, কাজটি সহজ হোক আমরা চাচ্ছি না। তারা এই ভাষায় বলেনি, বাট ওটার বিরোধিতা করা মানেই কিন্তু দুদকের কাজটি সহজ হোক, সেটা তারা চাচ্ছে না। আচ্ছা, তো এটি গত 5 তারিখে বিএনপি সংবাদ সম্মেলন করেছিল। গতকাল সংবাদ সম্মেলন করেছে দুদক, করে তারা জানিয়েছে এবং তারা হতাশা ব্যক্ত করেছে। গতকাল তারা একটি বিবৃতি দিয়েছে, তো একটু দেখে নেই বিবৃতিটিতে কি ছিল। দুদকের বিবৃতি প্রথম আলোতেই ছাপা হয়েছিল। দুদক সংস্কার কমিশনের বিবৃতি, 29 নম্বর সুপারিশের বিরুদ্ধে বিএনপির অবস্থান হতাশাজনক। 29 নম্বর সুপারিশের বিরুদ্ধে বিএনপির অবস্থান হতাশাজনক, দুদকের ভাষ্য। আচ্ছা, একটু দেখে নেই ভেতরে একটু। কমিশন 47টি সুপারিশ করেছিল, প্রসঙ্গক্রমে আরেকটু বলে রাখি, 47টি সুপারিশ করেছিল। তো এর মধ্যে বিএনপি 46টির সঙ্গে একমত হয়েছে, আর এইটির সঙ্গে হয়নি, অর্থাৎ আয়কর আইন 2023 ধারা 309,
এইটা উঠিয়ে নেওয়া এই বিষয়টিতে বা 47 নম্বর পয়েন্টটিতে তারা রাজি হয়নি। তারা এখানে এই যে যাচ্ছে না 29 নম্বর সুপারিশটি তারা রাখতে চাইছে না, আর বাকি 47টির মধ্যে 46টিতে তারা রাজি হয়েছে, শুধু 29 ছাড়া। তো এই প্রসঙ্গে ইফতেখারুজ্জামানকে রেফার করে বলা হয়েছে, তিনি কি বলেছেন একটু দেখে নিই। তিনি সংস্কার কমিশনের দায়িত্বে আছেন। দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, দুদকের কার্যক্রমে অহেতুক বিলম্ব রোধ করার জন্য আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার যুক্তি দিয়েছে বিএনপি, কিন্তু বাস্তবতা হলো আদালতের অনুমতির বিধান রাখার ফলে দুর্নীতি তদন্তে দীর্ঘসূত্রতা ও জটিলতা বৃদ্ধি এবং উদ্দেশ্যমূলকভাবে তদন্ত প্রতিহত করার সুযোগ তৈরি হয়, যা দুদকের অকার্যকরতার অন্যতম কারণ। তাকে উদ্ধৃত করে বিবৃতিতে আরও বলা হয়, সুপারিশ 29-এর উদ্দেশ্য হচ্ছে এই অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত আইনগত প্রতিবন্ধকতা দূর করে এনবিআরের তথ্যে দুদকের অবাধ ও বিলম্বহীন অভিগম্যতা নিশ্চিত করা। আয়কর সংক্রান্ত তথ্যের গোপনীয়তার যুক্তিও ভিত্তিহীন, কারণ এই তথ্য দুর্নীতি তদন্তের স্বার্থে দুদকের প্রাপ্য। যে তথ্য এনবিআরের কাছে থাকতে পারে তা এনবিআরেরই সহযোগী সংস্থা, দুদককে পেতে আদালতের আদেশ লাগবে, কোনো যুক্তিতেই তা গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি এই বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে বলে বিবৃতিতে আশা ব্যক্ত করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তো প্রিয় দর্শক, আবার ফিরে আসি পেছনে। তো বিএনপি এই 29 নম্বর সুপারিশের বিরোধিতা করছে সরাসরি, এবং তারা যুক্তি দিয়েছে এই সুপারিশ কার্যকর হলে নাকি দুদকের এই তদন্ত কাজ বিলম্বিত হবে। খুবই হাস্যকর কথা। আসলে তারা উল্টোটা বলেছে। সব হিসেব নিকাশে দেখা গেল যে যদি ডিরেক্টলি দুদক এনবিআর থেকে তার ডকুমেন্টস, তার তথ্যগুলো পেয়ে যায়, কাজটি তারা তাড়াতাড়ি করতে পারে। তো বিএনপি বলছে, ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন এই কথা। আসলে তিনি বললেন যে এটি যদি দেয়া হয়, দুদককে যদি এই অনুমতি দেওয়া হয় যে আদালত ছাড়া তারা সরাসরি দুদক এনবিআর থেকে তথ্য নেবে তদন্তের স্বার্থে, তাহলে তদন্ত কাজ বিলম্বিত হবে। তিনি কি বুঝে বলেছেন এই কথা নাকি না বুঝে? এটা তো আত্মঘাতী কথা। মাত্রই আমরা দেখলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করতে রাজি নেই, জাতীয় সাংবিধানিক পরিষদ তারা চায় না। সেইটি নিয়ে তারা তোপের মুখে পড়েছিল বিভিন্ন মহলের। নিরপেক্ষ ব্যক্তিরা তাদের সমালোচনা করেছে, বোদ্ধা মহল সমালোচনা করেছে, যে এমন একটি চমৎকার বিষয় যে সাংবিধানিক পদগুলোতে নির্দলীয় লোক আসবে, যোগ্য লোকের আসবে। বিএনপি এটি কেন চায় না? এই হিসেব কিন্তু আমরা এখনো মেলাতে পারিনি। এখন আবার তারা বলছে যে সেই 2023-এর আয়কর আইন 309 ধারা বদলানো যাবে না। যদি বদলানো হয় তাহলে নাকি বিচার কার্য বা দুদকের তদন্ত বিলম্বিত হবে। ঠিক উল্টোটা বললেন তারা, যা হবে না আসলে। তো এই বিষয়টি আসলে কি উদ্দেশ্য প্রণোদিত? তারা কি জনগণকে বোকা ভেবেছে? তারা উল্টো করে কথা বলে সেটি আমাদের বিশ্বাস করতে বলছে? এটি তো একটা বাচ্চাও বুঝবে যে সরাসরি যে তথ্য পাওয়া যায় সেটি আদালত হয়ে আনতে গেলে সময়ের অপচয় হবে নাকি সময় বাঁচবে, কোনটি? তো তারা কি কোনো ভালো যুক্তি খুঁজে পেল না? হোমওয়ার্ক কি এতই কম হয়ে গেল? এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটু ভালো হোমওয়ার্ক দরকার ছিল, আরেকটু কঠিন কোনো যুক্তি নিয়ে আসা দরকার ছিল, যে হালে পানি পায়। এখন তো এটি হালে পানি পায়নি, বরং হাস্য রসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে। খুবই একটি হালকা একটি যুক্তি হয়েছে, যা আসলে টেকেই না। এটা একটি বিরাট ফ্যালেসি, লজিক্যাল ফ্যালেসি, হচ্ছেই না কোনোভাবে। তো বিএনপি কি এরকম করতেই থাকবে? গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এসে থেমে যাবে, আর তারাই বলবে যে কে বলে বিএনপি সংস্কারে রাজি নেই। দুদিন আগে মির্জা ফখরুল চিৎকার করছিলেন যে বিএনপি সংস্কার বিরোধী একটি মহল এই প্রচারণা চালাচ্ছে। মহল কেন প্রচারণা চালাবে? আমরা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন, কেউ হয়তো বলবেন যে তারা তো 47টির মধ্যে 46টি সুপারিশ গ্রহণ করেছে। ভালো কথা, 46টি গ্রহণ করেছেন, গুরুত্বপূর্ণটি তো আপনি গ্রহণ করছেন না। তাহলে আপনাকে ক্রেডিট দেব কিভাবে? আপনাদের তো বলতেই হবে যে আপনারা সংস্কার বিরোধী। এই কথা কার না জানা আছে? যবে থেকে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, সবচাইতে বড় বিরোধিতা, বেশি বিরোধিতা যদি কেউ করে থাকে এই সংস্কার কমিশনগুলোর সুপারিশমালার, ঐকমত্য কমিশনের,
সে তো বিএনপি, আর কেউ না। তাহলে প্রকারান্তরে বিএনপি এনসিপির দিকে ইঙ্গিত করছে, জামায়াতের দিকে ইঙ্গিত করছে। তাদের কেন বলা লাগবে? তারা রাজনৈতিক শক্তি এখন, ঠিক আছে। আমি কোনো রাজনীতি করি না, আমি অরাজনৈতিক ব্যক্তি, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক। আমার হিসাব থেকে সেটা মিলছে না। আপনারাই তো সবচেয়ে বেশি বিরোধিতা করছেন সংস্কার প্রস্তাবের, আপনারাই চিৎকার করছেন আপনাদের বিরুদ্ধে নাকি অপপ্রচার চালানো হচ্ছে। তো ওগুলো যদি অপপ্রচার হয়, প্রচার কোনটি তাহলে? হাস্যকর। আপনাদের আরো ভেবে চিন্তে কথা বলতে হবে এবং সংস্কার প্রক্রিয়াকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে চাইলে এবং জুলাইয়ের মধ্যেই একটি নাগরিক সনদ চাইলে, একটি সিটিজেন চার্টার চাইলে, জুলাই সনদ চাইলে, জুলাই প্রক্লেমেশন চাইলে আপনাদের আরো সহযোগিতা করতে হবে। সহযোগিতার অভিনয় না, সহযোগিতা ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম। এটি একদম সোজা সাপটা কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।